আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি মোহাম্মদ হোসেন পড়ান। আজকে নিয়ে আসলাম আইএলস রিডিং প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্স। আইএলস রিডিং প্যাসেজ আসলে প্যাসেজ 3 নিয়ে আসি বড় বড় সেন্টেন্স পাওয়ার জন্য এবং কঠিন জিনিসটাকেও কীভাবে সহজ করে চিন্তা করা যায় সেই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। আসলে মূলত বিষয়টা হচ্ছে, যদি আপনারা মনে করেন যে টেস্ট বা সলভ করে দিলে আপনাদের অনেক সমাধান হয়ে যাবে এবং আপনারা ইমপ্রুভ করতে পারবেন, এটা কখনোই হবে না। টেস্ট এবং সলভ দিয়ে করেই শুধু কিছু হয় না, আপনার স্কিল নিয়ে কাজ করতে হবে। তো আমরা স্কিল নিয়ে কথাবার্তা বলি। আসেন আমরা কিভাবে বুঝবো একটা সেন্টেন্সের অর্থ কীভাবে দাঁড় করাবো সেটা আজকে দেখার চেষ্টা করব, এবং কোন জিনিসটা কি পার্টস অফ স্পিচের কোনটার মধ্যে কী পড়ছে এবং কীভাবে অ্যান্সার করা উচিত এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। আপনাদের ইনশাআল্লাহ উপকারে আসবে এই ভিডিওটি, নিশ্চিন্তে থাকতে পারেন। যদি উপকারে না আসে তারপর বললেন আমাকে যে কোনো উপকারে আসলো না, আমরা এখান থেকে কিছুই শিখতে পারলাম না। ওকে, আসেন। প্রথমে হচ্ছে কনকোয়ারিং, জয় করা। কি জয় করা? আর স্পেস জাঙ্ক প্রবলেম জয় করা। ওকে ফাইন। আচ্ছা, কিছু একটা প্রবলেম আছে, প্রবলেমের সমাধান কনকোয়ার করা। ওকে ফাইন। জাঙ্ক প্রবলেম, জাঙ্ক মানে আবর্জনা। তাহলে কোথাকার জাঙ্ক? এই যে পৃথিবীর স্পেসের জাঙ্ক। ওকে, মোটামুটি বুঝতে পারছি। যদি বেশি বুঝতে না পারি কোনো সমস্যা নেই। দেখেন আজকে আমি সকল ওয়ার্ডের অর্থ বলবো না, তারপর আমরা কিছু জিনিসপাতি দেখে বুঝে ফেলতে পারবো আসলে জিনিসটা কীভাবে কী হয়। ওকে ফাইন। এরপরে যদি আমরা প্রথমে টাইটেল পড়ি, এসব কথা না বুঝতে পারলেও কোনো সমস্যা নাই, সাবটাইটেল দেওয়া আছে। সাবটাইটেলে রাইটার চেষ্টা করেন যে মোটামুটি একটা তথ্য দেওয়ার জন্য যে কী নিয়ে পড়ালেখা হচ্ছে সামনে আছে, ঠিক আছে? এই জায়গায় এই যে বিষয়টা। এবার দেখেন এখানে স্যাটেলাইটস, বাংলা অর্থ দেওয়ার দরকার নাই, উপগ্রহ বলার দরকার নাই, জাস্ট স্যাটেলাইটস বলেন। এখানে প্লুরেল, তাহলে কমা দিছে, তার মানে আরও যদি কিছু যুক্ত করে লাস্ট শেষে থাকবে এন্ড আর সামনে থাকবে কমা। হ্যাঁ, এই যে বিষয়টা, এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে তিনটা জিনিস এই কমা দিয়ে আলাদা করছে। স্যাটেলাইটস প্লুরাল হবে, তাহলে পরেরটাও প্লুরাল হবে, এন্ডের পরেও প্লুরাল হবে। এই যে ডেব্রিস প্লুরাল। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে প্যারালেলিজম। তাহলে যদি গ্যাপ ফিল হইতো এরকম একটা সেন্টেন্সই থাকতো, মনে করেন কোথাও এই যে এ দিছে, এ মনে করলাম এইটা এই লাল অংশ, বি মনে করলাম এই লাল অংশ, আর সি মনে করলাম এই লাল অংশ। তাহলে যদি এরকম তিনটা অংশ এ বি সি গ্যাপ ফিলে দিয়া দিত, তাহলে আমরা কি করতাম? আমরা অফকোর্স যে ধরেন এ দিল, বি দিল আর সি দেয় নাই, তার মানে একটা গ্যাপ রাখছে, এই জায়গাটা গ্যাপ রাখছে। হ্যাঁ, বা গ্যাপটা যে কোনো জায়গায় থাকুক, দুইটা অপশন, এখানের দুইটা অপশন প্রশ্নের মধ্যে উল্লেখ আছে, একটা অপশন উল্লেখ নাই। দুইটা নাউন উল্লেখ আছে, একটা নাউন উল্লেখ নাই, তাহলে যে নাউনটা উল্লেখ নাই সেটা উত্তর হবে। ব্যাস, ধরেন মাঝখানটা উল্লেখ নাই, তাহলে মাঝখানটা উত্তর হবে। স্যাটেলাইট উল্লেখ নাই, ধরেন স্যাটেলাইট উত্তর হবে। সেমভাবে আমরা গেট ফিলটা করবো ভবিষ্যতে, দেখবেন মজা পাবেন। সো হচ্ছে যাই হোক, এই তিনটা জিনিস, রকেট শেয়ার্স এবং কলিশন ডেব্রিস, সবগুলোই আবর্জনার কথাবার্তা। শার্টস মানেও টুকরা, রকেটের টুকরা মুকরা, বা ওই যে পিস বলতে পারেন, পিস মানে টুকরা না। ডেব্রিসও ওই সেমি টুকরার মতোই। ধরেন কলিশন ডেব্রিস, ওই যে সংঘর্ষের ফলে যে ডেব্রিসটা তৈরি হয় টুকরা মুকরা। তাহলে ঘুরে ফিরে সব কিছুই ওই যে মহাকাশের কিছু জিনিসপাতির কথা বলছে এখানে। মহাকাশের স্যাটেলাইট, মহাকাশে যে স্যাটেলাইট পাঠানো হয় এটা, এরপর রকেটসের যে টুকরা মুকরা আছে, কলিশনের যে ডেব্রিস আছে, এইগুলো সৃষ্টি করতেছে। এইটা হচ্ছে আমার মেইন ভার্ব। সো এটা চিনতে হবে ভার্ব কোথায় আছে। সো এটা হচ্ছে ভার্ব, এমিজার ওয়াজয়ার, ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আর ক্রিয়েটিং। তাইলে সামনে যা আছে, করিম ইজ ইটিং, করিমে খাচ্ছে, ঠিক তেমনি এইটা আর ক্রিয়েটিং, এইগুলো আর ক্রিয়েটিং, তাহলে এইগুলো সৃষ্টি করতেছে। ক্রিয়েটর তো তৈরি করা, তাই তো? তৈরি করতেছে বা সৃষ্টি করতেছে। কি সৃষ্টি করতেছে? মেজর ট্রাফিক রিস্ক তৈরি করতেছে, সৃষ্টি করতেছে। অর্থটা কীভাবে দিলাম? আমি কোথা থেকে কোথা পর্যন্ত পড়ছি? প্রথমে সাবজেক্টটা দেখলাম আর ভার্বটা দেখলাম। আপনাকে সাবজেক্ট আর ভার্বটা চিনতে হবে। তারপর কী করতেছে? অবজেক্টকে জিজ্ঞেস করেন, অবজেক্ট পেয়ে যাবেন কী করতেছে। সো এগুলো মেজর ট্রাফিক রিস্ক তৈরি করতেছে। দেখেন, রিস্ক আমরা বুঝি না, রিস্ক অর্থ ঝুঁকি বলার দরকার নাই, রিস্কই পড়েন, সমস্যা নাই। মেজর রিস্ক তৈরি করতেছে, বড় প্রধান রিস্ক। কোথায়? এখন কোথায় কেন জিজ্ঞেস করলাম? কারণ এই যে ইন অরবিট আছে, ইন দেখে আমি বুঝতে পারছি যে ইন হচ্ছে স্থানের পূর্বে আর সময়ের পূর্বে বসে। ইন হচ্ছে স্থানের পূর্বে আর সময়ের পূর্বে বসে, পৃথিবীতে আর কোনো স্টাইল নেই ইনের ব্যবহার। সো এই যে অরবিটটা হচ্ছে আমার একটা স্থান, যেহেতু এখানে সময়ের কথা উল্লেখ নাই, সময়ের কথাও আমরা অনেক সময় পাবো, সামনে পাবো। এই যে দেখেন, ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, দেখছেন এখানে সময়ের কথা উল্লেখ আছে, দেখেই বুঝতে পারছি ইন আছে, যেহেতু পরে সময় আসবে, অথবা ইনের পরে কি আসবে? ইনের পরে সময় অথবা আসবে। এই যে দেখেন, ইন প্রিভিয়াস ডিকেটস মানে পূর্বের দশকে। হ্যাঁ, দশক তো বুঝেন, 10 বছরের হিসাব। সো এই যে এখানে সময়ের কথা বলা আছে। যদি সময় না থাকে, মাস্ট এখানে কি থাকবে? একটা প্লেসের নাম থাকবে। এখন আবার ভাইবেন না প্লেসটা সুনামগঞ্জ, সিলেট, ঢাকা, পাকিস্তানের মতো থাকবে না।
এই প্লেসটা হইতে পারে একটা সূক্ষ্ম বালুকণা, হইতে পারে, দেখা যেতে পারে, নাও দেখা যেতে পারে। বাতাসও একটা প্লেস, ওখানেও ধুলাবালি কণা উঠতে পারে। একটা বালিকণার উপরেও একটা মাছি বসতে পারে, একটা ক্ষুদ্র অণুজীব বসতে পারে, কোনো সমস্যা নাই। সো এটাও প্লেস। অণুজীবও একটা নিজে প্লেস হইতে পারে, কোনো সমস্যা নাই। এই যে এখানে একটা লেটার আছে, এই লেটারটাও একটা প্লেস। কথা বুঝতে পারছেন? তো এভাবে চিন্তা করবেন যে প্লেসটা দেখা যেতে পারে, নাও দেখা যেতে পারে। আপনার ব্রেনটাও একটা প্লেস, ঠিক আছে? সো এইখানে অরবিটের কথা বলছে, তার মানে কি প্লেস। এই অরবিটার তো হচ্ছে কক্ষপথ, ঠিক আছে? তাহলে প্লেস তো অবশ্যই বুঝতে পারছেন, অরবিটও তো কক্ষপথ। সো এই যে অরবিটে, এই যে মেজর ট্রাফিক রিস্ক তৈরি করতেছে, কোথায় তৈরি করতেছে? অরবিটে। প্লেস হইলে একার যুক্ত করেন ওয়ার্ডটার সাথে, অরবিট এ, ঠিক আছে? অরবিটে। তাহলে অ্যারাউন্ড, এই যে আমি এক প্রিপোজিশন থেকে নিয়ে আরেক প্রিপোজিশন পর্যন্ত পড়ছি, এক প্রিপোজিশন থেকে নিয়ে আরেক প্রিপোজিশন পর্যন্ত পড়ছি জাস্ট। তাহলে অ্যারাউন্ড দ্য প্ল্যানেট, প্ল্যানেটের চারপাশে রিস্ক তৈরি করতেছে এই জিনিসগুলায়। রকেটস, শার্টস, ডেব্রিস, এই যে স্যাটেলাইট, এই তিনটায় এই ধরনের প্রবলেম সৃষ্টি করতেছে। আবার দেখেন, আমি যদি বলতাম করিম, আচ্ছা, দে আর ওয়ার্কিং, তারা কাজ করতেছে, তাহলে রিসার্চার্স আর ওয়ার্কিং, এই যে প্লুরাল কথাটা মাথায় রাখবেন, প্লুরাল কথাটা মাথায় রাখবেন। রিসার্চার্স আর ওয়ার্কিং, তাহলে রিসার্চাররা কাজ করতেছে। রিসার্চারে বাংলা দরকার নাই, গবেষক বলার দরকার নাই, বলেন জাস্ট রিসার্চার, রিসার্চাররা কাজ করতেছে। কিসের জন্য? জন্য কেন পাইলাম আমি, জন্য কেন নিজেকে প্রশ্ন করলাম, কারণ এখানে টু আছে, টু বা ফোর থাকলে জন্য অর্থাৎ রিজন প্রকাশ করে। তাহলে কিসের জন্য? কমানোর জন্য, রিডিউস করার জন্য। রিডিউস মানে হ্রাস করা বা কমানো, তাহলে কমানোর জন্য এরা কাজ করতেছে। এই যে রিসার্চাররা কাজ করতেছে কমানোর জন্য। কী কমানোর জন্য? কী কেন জিজ্ঞেস করলাম, কারণ অবজেক্ট সাবজেক্ট, এই যে বার্ব আছে না, একটা বার্বের পরে ইনফিনিটিভ বার্ব, সাবজেক্ট প্লাস এই টু প্লাস বার্ব অথবা ডিরেক্ট বার্বের পরে যদি কোনো দিন দেখেন নাউন প্রোনাউন চলে আসছে, তাইলে বুঝে নিতে হবে এটা অবজেক্ট অংশ, এটা অবজেক্ট। তাইলে দেশ থ্রেটস হয়েছে অবজেক্ট। তাহলে এখন অবজেক্টকে প্রশ্ন করতে হয় কী দিয়ে? কী কমানোর জন্য? থ্রেটস কমানোর জন্য, হুমকি কমানোর জন্য। উপরে যে ওই দিস থ্রেটস, ওই যে উপরে যে ট্রাফিক রিস্কের কথা পড়ছে, ওইটা এখানে এসে বলছে যে দিস থ্রেটস, ওই থ্রেটস কমানোর জন্য রিসার্চাররা কাজ করতেছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কমানোর জন্য কথা পাইলাম কই? এই যে টু এর অর্থ দিবেন জন্য, উদ্দেশ্যে অথবা তো একার্থে। বাংলা ওয়ার্ডের শেষে তো একার্থে যুক্ত করবেন। এই ওয়ার্ড লাইনে এই যে আমি লাল কালি দিয়ে যেটা করলাম, এই লাল কালি ওয়ার্ডটারে জিজ্ঞেস করবেন এটা অর্থ কী? এটার অর্থ হচ্ছে হ্রাস করা, তাহলে তো একার্থে যুক্ত করবেন, হ্রাস করতে। এখানে যদি খাওয়া হইতো খাইতে, যাওয়া হইতো যাইতে, এরকম। তাইলে তারা হ্রাস করতে বা হ্রাস করার জন্যও বলতে পারেন, হ্রাস করার উদ্দেশ্যও বলতে পারেন। তো হ্রাস করার উদ্দেশ্যে বা হ্রাস করার জন্য তারা কাজ করতেছেন। কি হ্রাস করার জন্য? এই যে শেষের দিকে জিজ্ঞেস করেন অবজেক্টকে, তাহলে বুঝতে পারবেন কি তারা হ্রাস করতে চায়, থ্রেটস তারা হ্রাস করতে চায়। সো এইভাবে অর্থটা দিতে হয়। ওকে ফাইন, এবার আসি আমরা এই 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 বড় অংশটা আমরা একটু দেখি। একটা সেন্টেন্স দেখেন, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বিরাট বড় সেন্টেন্স না? সো দেখে অনেকটা মনে হবে হারি না জানি কি হবে ঘটবে এখানে। সো অনেকে কি করেন, উল্টা পাল্টা অর্থ দেন, নিজে স্যাটিসফাইড হন না অর্থ দিয়ে। সো এভাবে এমনভাবে অর্থ দিবেন, আমার আজকের ভিডিওটা দেখার পরে আপনারা এই স্টাইলে পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো সুন্দর অর্থ দিতে পারবেন আগের তুলনায়। মোটামুটি 90% কথা বুঝতে পারলেও ঠিক আছে। আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াইতে পারেন, ধরেন আপনি পরে বুঝেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন, যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন, ঠিক আছে? দেখেন লাস্ট ইয়ার, এটা হচ্ছে একটা ফ্রেজ হচ্ছে, ফ্রেজের অর্থই হচ্ছে শব্দগুচ্ছ, তাহলে একাধিক শব্দগুচ্ছ, এখানে দুইটা শব্দ আছে, এই জন্য এটা ফ্রেজ। আর এটা টাইম অফ অ্যাডভার্ব, আসলে টাইমের কথা উল্লেখ আছে আর কি। সো লাস্ট ইয়ার এই ধরনের জিনিসপাতি অনেক পাবেন, সো এগুলোকে ফ্রেজ বলা হয় না। তো এটা ফ্রেজ আমরা দেখবো, ফ্রেজে সাবজেক্ট ভার্ব থাকে না, আর ক্লোজে সাবজেক্ট ভার্ব থাকে, এগুলো আমরা দেখবো, ক্লোজটাও দেখবো একটু করে। সো এবার আসেন, আমরা যদি একটা সেন্টেন্সের অর্থ দিতে চাই, এই যে এত লম্বা সেন্টেন্সের অর্থ দিতে চাই, তাহলে আমরা কী খুঁজবো? প্রথমে আপনাদের কাজ হচ্ছে প্রথমে খুঁজা ভার্ব কোথায় আছে, ভার্ব কোথায় আছে, কি বলছি, ভার্ব কোথায় আছে। যদি আপনি এটা খুঁজতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু করবেন। এরপর ভার্ব কোথায় আছে খুঁজলেন না, এরপরে খুঁজবেন সাবজেক্ট কোথায় আছে, সাবজেক্ট কোথায় আছে। এই দুইটা জিনিস যদি চিনতে পারেন, পারলে নিজেকে প্রশ্ন করবেন অবজেক্টটা আছে কিনা, অবজেক্ট নিয়েও প্রশ্ন করবেন অবজেক্টটা কোথায় আছে কিনা। আর যদি আরেকটা জিনিস করতে পারেন, ফ্রেজগুলোকে চিনবেন, PHRASE, ফ্রেজগুলোকে চিনবেন। এবার ফ্রেজ এই চারটা জিনিস মাথায় রেখে যদি আপনি পড়তে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি অর্থ বুঝতে পারবেন, ভালো একটা কিছু করতে পারবেন। এই চারটা জিনিস, ওকে, এই চারটা জিনিসকে মাথায় রাখেন। ভার্ব কোথায় আছে দেখবেন, সাবজেক্ট কোথায় আছে দেখবেন, অবজেক্ট কোথায় আছে দেখবেন, ফ্রেজ কোনগুলো এটা দেখবেন।
অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, সাবজেক্ট ভার্ব তো অবশ্যই থাকবে। এই দুইটা প্রথমে খুঁজে বের করবেন। তাহলে প্রথমে আসেন আমরা সাবজেক্ট ভার্ব খুঁজি। আমি একটু সাবজেক্ট ভার্ব আমার চোখে ধরতেছে না, আপনাদের চোখে কি ধরতেছে? সো এটা যদি না ধরে তাইলে কি জীবনও হবে না। এই যে সেন্ট হচ্ছে আমার ভার্ব, তাহলে আমি ভার্ব খুঁজে পেলাম। এখন আমি সাবজেক্টটা খুঁজে বের করবো। সাবজেক্ট হচ্ছে কমার্শিয়াল কোম্পানিজ অ্যান্ড মিলিটারি সিভিল ডিপার্টমেন্টস অ্যান্ড এমিচার্স। দেখেন কমার্শিয়াল কোম্পানি বাংলা অর্থ দেওয়ার দরকার নেই, বলার দরকার নেই। বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক কোম্পানি, এগুলো বলার দরকার নেই। কমার্শিয়াল কোম্পানিজ পড়েন। গত বছর, বিগত বছর, গত বছর, লাস্ট ইয়ার, শেষ ওটা, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, গত গত গত, জাস্ট গত যুক্ত করেন, শেষ। এখন কথা হচ্ছে এই যে এখানে বি, এই যে আগের মতো সি। আগেটা ক্রিয়েটিং ছিল না, এই যে এই জায়গায় পড়েছিলাম না, এ বি অ্যান্ড দ্য সি। ঠিক তেমন দেখেন কমার্শিয়াল কোম্পানিজ এ, মিলিটারি এমক ডিপার্টমেন্টস, এই যে প্লুরাল আছে, এই যে প্লুরাল আছে, প্লুরাল নাউনটা প্লুরাল, নাউনটা এখানে প্লুরাল, ঠিক আছে, নাউনটা এখানে প্লুরাল আছে, এই যে দেখেন এস যুক্ত আছে। তাইলে বি এন লাস্টে এই যে আছে সি, এমিচার্স। শৌখিন নাকি এমিচার্স তো কি শৌখিন ব্যক্তিরা, এরকম কিছু। সো যাই হোক, তো বুঝতে পারছেন এখানে প্লুরাল, এখানে প্লুরাল, এখানেও প্লুরাল থাকবে, এটাকে প্যারালেলিজম বলে। সো এবার আসেন এটা সামনে কি আছে, তাইলে এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কয়টা, দুইটা অ্যাডজেক্টিভ সামনে দিয়ে দিচ্ছে, আর এখানে অ্যাডজেক্টিভ নাই, শেষ। তাহলে কোম্পানিজ, ডিপার্টমেন্টস, কোন কোন ডিপার্টমেন্টস তো বুঝতেই পারছেন, আর কোম্পানিজটা কোন কোম্পানিজ, কমার্শিয়াল কোম্পানিজ। এরপর এমিচার্স, এরা সেন্ড করেছিল, মানে কি পাঠিয়েছিল। আপনি ওয়ার্ডটাকে ইংলিশই বলে ফেলছি, দেখেন। তো এরা পাঠিয়েছিল, কি পাঠিয়েছিল সেটা তারা এভাবে বলে নাই কি পাঠাইছিল, এটা সরাসরি বলে নাই। এই যে তারা পাঠিয়েছিল স্যাটেলাইটস, শেষ, অবজেক্ট পাইছি। তারপরে এখানে একটা কথা আনছে যে মোর দেন 400 স্যাটেলাইটস, তারা পাঠিয়েছিল মোর দেন 400 স্যাটেলাইট। তারা কেন বললাম, এই যে তিনটা জিনিস, প্লুরাল, অমুক কোম্পানি, তমুক ডিপার্টমেন্ট, তমুক এমিচার্স, এরা পাঠিয়েছিল 400-রও বেশি স্যাটেলাইট। কোথায় পাঠিয়েছিল, ইনটু অরবিট। এখানে মজার জিনিস হচ্ছে ইনটু, কেন, যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কোনো কিছুতে প্রবেশ করা হয়, তখন এটার সামনে ইন না বলতে হয় ইনটু, শুধু টু না বলে বলতে হয় ইনটু। যেমন অরবিটে পাঠাইছিল, অরবিট মানে কক্ষপথে। তাহলে আমরা যেভাবে থাকি, আমাদের এখানে তো রকেট বা এরকম জিনিসপাতি বানানো হয় না। সো এই যে স্যাটেলাইট বানানো হয়, সরি রকেট না, স্যাটেলাইটের কথাই মনে করেন, আমরা একটা উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ পাঠাবো, তাহলে পৃথিবীতে তো সাধারণত বানানো হয়, তারপর আমরা ওই জায়গায় পাঠাইয়া দিই না, অরবিটে পাঠাইয়া দিই। সো এই যে একটা মাধ্যম থেকে আগে একরকম ছিল, আর একটা প্লেস ছিল, আর পৃথিবীতে তো গ্রেভিটি আছে, ওই জায়গায় গ্রেভিটি নাই বা গ্রেভিটি কম বেশি আছে। সো এই যে বিষয়টা, এখানে একরকম আছে আমরা, এখানে গ্রেভিটি হিসাব আর ওখানে গ্রেভিটি হিসাব ভিন্ন। বা ধরেন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করলো, কেউ কী করলো, একটা শুকনো জায়গা থেকে লাফ দিয়ে পানির মধ্যে পড়লো, সেক্ষেত্রে এটা ইনটু হবে। ধরেন করিমে ডাইভ দিছে, তাহলে করিম ডাইভড ইনটু ওয়াটার, এরকম হবে। আপনি একেবারে খোলা মাঠের দিকে দৌড়াই আইসা আপনার রুমে ঢুকছেন, সেক্ষেত্রে ওইখানের স্পিড আর আপনার রুমের স্পিডও ভিন্ন হবে, তাই না? সো অবস্থাটা পার্থক্য, এই দুইটা প্লেসের মধ্যে পার্থক্য আছে। সো এখানে হবে ইন্টার ইন্টু দ্য রুম, তাহলে বা ধরেন কন্টিনিউয়াস টেন্সে বললে করিম ইজ ইন্টারিং ইন্টু দ্য রুম, এরকম স্টাইলে হবে। সো ঠিক তেমনি এই ইন্টুটা বলার কারণ হচ্ছে ওই যে এরা ওই জায়গায় একটা নতুন জায়গায় অরবিটে প্রবেশ করেছে, একটা প্রিপারেশনকে বুঝাইতে যায় অনেক সময় নিলাম। সো এবার আসেন এই যে এখানে 400-রও বেশি স্যাটেলাইট, এখানে একটা জিনিস শিকার আছে, মোর দেন কোথাও থাকলে বুঝে নিতে হয় কি, পরবর্তীতে একটা ওয়ার্ড আসবে, যে ওয়ার্ডটা হবে একটা নাম্বার, যে পরবর্তীতে যে জিনিসটা আসবে, যে গ্যাপটা আসবে, এই গ্যাপে একটা নাম্বার বসবে। যদি কোনো কারণে এটা গ্যাপ ফিল হইতো, তাহলে মোর দেন কথাটা দেখার কারণে আমি পরবর্তীতে আমাকে বুঝে নিতে হইতো যে এখানে একটা নাম্বার বসবে, ঠিক আছে? এইভাবে গ্যাপ ফিল করা হয়। ওভার 4 টাইমস, 4 গুণেরও বেশি এভারেজে প্রতি বছরের গড়ে 4 গুণেরও বেশি হয়। ওই যে ইন দ্য প্রিভিয়াস ডিকেড, কোন সময়ের, ওই যে আগের যে ডিকেডসগুলো আছে, আগের যে দশক আছে, এই বিগত দশকের চেয়েও গড়ে 4 গুণ বেশি, 4 টাইমস, 4 গুণ বেশি, ওভার 4 টাইমস, 4 গুণ বেশি কি, ওই যে এরা স্যাটেলাইট পাঠিয়েছিল 400-রও বেশি, ঠিক আছে? তাহলে ওইটার ইনফরমেশন দিছে 4 গুণেরও বেশি প্রতি বছরে
বিগত 10 বছরের মধ্যে। ওকে ফাইন। এবার আসি ডিকেড মানে দশক, হ্যাঁ দশক মানে 10 বছরের একটা হিসাব, এখানে দশকের হিসাব যেটা আসে। এরপরে আসেন নাম্বারস কুড রাইজ ইভেন মোর শার্পলি, এটা আরও বাড়তে পারে। নাম্বার মানে ওই যে 400 কথা, এটা এই সংখ্যাটা আরও বাড়তে পারে যদি ওই যে লিডিং স্পেস কোম্পানিজ আছে এইখানে আমি সাবজেক্ট ভার্ব কিন্তু এখানে দেখতে পাচ্ছি কুড রাইজ হচ্ছে আমার ভার্ব, এইদিকে হচ্ছে আমার ফলো হচ্ছে আমার ভার্ব। তাইলে এই যে কনজাংশনে সেন্টেন্সটাকে আলাদা করছে, যেহেতু কনজাংশন আছে সামনে একটা ক্লজ পরে একটা ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। সো এরপরে দেখেন আরেকটা ক্লজ, এই পর্যন্ত আরেকটা ক্লজ। সো এরা এই যে লিডিং স্পেস কোম্পানি যেগুলো আছে এই কোম্পানিজগুলো আসলে মূলত মেইন ওয়ার্ডটা এটা কোম্পানিজ। সো এরা ফলো করে, যদি এরা ফলো করে যে প্ল্যানস অনুসারে যে আরও বেশি কনস্টেলেশনস এর ওই স্যাটেলাইটের কনস্টেলেশনস, বড় কনস্টেলেশনস, হ্যাঁ আরও পাঠাবে বা প্ল্যান করতেছে ডিপ্লয় করার, হ্যাঁ যেমন ধরেন 100 to thousands মানে শত থেকে হাজার যদি এরকম পাঠায় তারা, হ্যাঁ তাইলে কখন পাঠায় এখানে কিন্তু ইনটা এই স্টেপটা আলাদা করে পড়তে হবে, যেহেতু ইন আছে প্রিপোজিশনে পড়তে গিয়ে। কোথায় পাঠায় এটাও কিন্তু আলাদা স্টেপে পড়তে হবে, টু স্পেসে কবে, ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, পরবর্তী কয়েক বছরে, যদি এরকম তারা এই প্ল্যানটা বাস্তবায়ন করে আর কি, এরকম শত হাজার পাঠানোর কথা করে, তাইলে ওই লিডিং কোম্পানিজগুলো যদি এটা করে তাইলে এই নাম্বারটা আরও বাড়বো, এটাই তো স্বাভাবিক। ওকে ফাইন। এবার দেখেন আমরা আরেকটা ইয়েতে যাই। সো এই লিড টুর অর্থটা ক্যান লিড টু আমার সাবজেক্ট ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে অল। তাহলে অল ট্রাফিক ও যাতে মাঝখানে ডেট আনছে, অল ট্রাফিক ক্যান লিড টু রেজিস্টার, এগুলো সব কি বিপর্যয়ের দিকে যাবে, তখন যেতে পারে বিপর্যয়, রেজিস্টার বিপর্যয়। 10 years ago, এটা একটা ফ্রেজ, এটাকে আলাদা করলাম, এটা কোনো আমার আলাদা রাখলাম। এখন আমার কথা হচ্ছে স্ম্যাশড ইনটু হচ্ছে সংঘর্ষে লিপ্ত হওয়া, এই হলো আমার ভার্ব। তাইলে আমার সামনে যা আছে তাই সাবজেক্টের মেইন সাবজেক্টের ওয়ার্ড হচ্ছে আমার স্যাটেলাইট হচ্ছে আমার সাবজেক্ট ওয়ার্ড, তো স্যাটেলাইট হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড, তাহলে এখানে অবজেক্ট ওয়ার্ড কোনটা, অবজেক্ট হচ্ছে আরেকটা স্যাটেলাইট, এই দুটো হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট চিনলাম, তাহলে এই স্যাটেলাইট স্ম্যাশড ইনটু করে সংঘর্ষে লিপ্ত হয় এই স্যাটেলাইটের সাথে, শেষ। এখন কথাটা হচ্ছে পুরোটা যদি পড়েন, একটা ইউএস কমার্শিয়াল ইরিডিয়াম স্যাটেলাইট সংঘর্ষে লিপ্ত হয়েছিল কার সাথে, একটা ইনঅ্যাক্টিভ রাশিয়ান কমিউনিকেশন স্যাটেলাইটের সাথে, হ্যাঁ তার মানে ওইটা সংঘর্ষ করছিল ওইটার সাথে, ওইটাকে মানে ধাক্কা মাক্কা দিছিল, ঠিক আছে, ওইটায় ধাক্কা দিছিল ধরেন বা ভাঙছিল ওইটাকে। এই স্যাটেলাইটের নামটা এক্সট্রা কল্ড, হঠাৎ করে বারবার পাস্ট পার্টিসিপল নিয়ে আইসা এখানে একটা অর্থ ধরাইয়া দিছে। আপনাদেরকে তো আমি এইটুকু বুঝাইয়া দিতেছি, আপনারা আরেকটা প্যারাগ্রাফ পড়া দেখেন আমার মতো করে বুঝতে পারতেছেন কিনা দেখেন, না হলে ভিডিওটা বারবার দেখবেন। সো এই যে এটার নাম কি, কল্ড, এটার নাম হচ্ছে কসমস 2251, এটার নাম হচ্ছে কসমস 2251, এটার নাম কোনটার নাম, এই যে লাস্টে যেটা পড়লাম রাশিয়ান ইনঅ্যাক্টিভ যেটা, ওই স্যাটেলাইটের নাম হচ্ছে এটা। কল বলে বলছে, নন বলে বলছে, এখানে যদি কল লেখা থাকে হয়তো বা গ্যাপ ফিলে থাকলো না, যদি এটা গ্যাপ ফিল হইতো তাহলে এখানে থাকলো না নন, কলের জায়গায়, শেষ। এভাবে সিনোনিমগুলো চেনার চেষ্টা করবেন। এর ফলে দেখেন কি হয়েছে, এর ফলে কথাটা কোথায় পাইলাম, এই যে এখানে দেখেন একটা আছে, কমা আছে, এই যে কমাটা আছে, কমার পরে যদি হুট করে ভার্বের সাথে আইএনজি আসে তাহলে ওই কমার অর্থ দিবেন ফলে, অথবা আরেকটা ওয়ে আছে, ফলে ছাড়া এক্সট্রা ইনফরমেশনের জন্য পজিটিভ, যেটা পজিটিভের ক্ষেত্রে কমা ইউজ করা হয়, অথবা এরকম স্টাইলেও ফলাফল প্রকাশ করার জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়। ক্রিয়েটিং মানে তৈরি করতেছে, ওই যে সংঘর্ষ হইল এর ফলে কি হইতেছে, ফলে তৈরি করেছে থাউজেন্ডস অফ নিউ স্পিসিস, হাজার নতুন টুকরা অফ স্পেস, শার্পেনালের, তাহলে স্পেস শার্পেনালে হাজার নতুন টুকরো তৈরি হইতেছে, কিসের ফলে, ওই এইটার সংঘর্ষের ফলে তৈরি হয়েছে নাইনি, তো তৈরি হইতেছেও বলতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে এটাকে ভাঙছে, আর যখন আমরা কমা পাইয়া ভার্বের সাথে আইএনজি পাবো তখন এটার ফলে অর্থ দিতে পারি, অথবা এক্সট্রা ইনফরমেশন সামনের ওয়ার্ড সম্পর্কে থাকতে পারে। সো এগুলোর সংঘর্ষের ফলে তৈরি হইতেছে কি,
এরকম শার্পেনাল ওই আবারও টুকরা আবর্জনা তৈরি হইতেছে, এটাই বুঝাইছে। ওই যে পুরো কথাটা, এই পুরো কথাটাকে এখন দ্যাটে মডিফাই করবে, দ্যাট থাকলে পরবর্তীতে বার আসবে। দ্যাট নাও এখানে এটা অ্যাডভার্ব, ভার্বের আগে সাধারণত যা বসে তা অ্যাডভার্ব হইতে পারে সাবজেক্ট ছাড়া। যেটা বসবে ওইটা কি হবে, দ্যাট তো সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এখানে, তাইলে এটার এই নাওটা অ্যাডভার্ব, এটাকে মাথা থেকে বাদ দেন আপাতত। দ্যাট যাক এখন আর কি, দ্যাট থ্রেটেন হুমকিতে ফেলে দেয়, যা থ্রেট করে কোনগুলোকে, আদার স্যাটেলাইটসগুলোকে, অন্য যে স্যাটেলাইটগুলো আছে ওই যে শার্পেনাল তৈরি হইতেছে, হাজার হাজার নতুন শার্পেনাল তৈরি হইতেছে, এই যে শার্পেনাল তৈরি হইতেছে এখানে লেখা আছে, তো আমি আর অর্থ দিতেছি না, আমি বুঝতে পারতেছি শার্পেনাল তৈরি হয়েছে, শেষ, আমি এভাবে বলতেছি। সো এই যে হাজার হাজার পিস শার্পেনাল তৈরি হইতেছে, এটা থ্রেটেন করতেছে, মানে হুমকি দিতে পালাইতেছে আদার স্যাটেলাইটসকে। আদার স্যাটেলাইট কোথায়, আদার স্যাটেলাইট যে এটা হচ্ছে লোয়ার অরবিটের, লো আর্থ অরবিট, ইন দিছে না, এই যে ইন একটা প্রিপোজিশন না, আমি আগে বলছিলাম না ইনের ব্যবহার আছে, ইন থাকলে জায়গার কথা আসে অথবা সময়ের কথা আসে, এখানে যেহেতু লো আর্থ অরবিট বলছে এখানে সময়ের কথা বুঝাইতেছে না, সময় হইলে আপনি নিজেই বুঝতে পারবেন। 1971 সাল, একটু আগে বলছে প্রিভিয়াস ডিকেডস, এরপরে বলতে পারে ধরেন আপনার সামার সিজন, লাস্ট ইয়ার, যাই বলুক না কেন, লাস্ট ইয়ার বললে তো আর এরকম ইন আসতোই না। তো এই যে বিষয়টা, আপনি ইন থাকলে হয়তো বা কোনো একটা সময়ের কথা উল্লেখ হবে, এই যে ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, পরবর্তী কয়েক বছরে, এই যে বিষয়গুলো ইন থাকলে সময় অথবা স্থান, তাইলে কোথায় থ্রেটেন হুমকি, অন্য স্যাটেলাইটের জন্য হুমকি হয়েছে, আর এইটা কোথায়, লো আর্থ অরবিটে। এই যে ওই যে এগুলা তৈরি হইতেছে, পিস হাজার হাজার শার্পেনাল তৈরি হইতেছে, এইগুলায় হুমকিতে ফেলে দিছে অন্য স্যাটেলাইটকে লো আর্থ অরবিটে। আচ্ছা, এই লো আর্থ অরবিটে দেখেন বাংলা কিন্তু আর দিতেছি না, এগুলো লো আর্থ অরবিটার নিচের পৃথিবীর ভূমি কক্ষপথ এই সেই আবিজাবি বলার কোনো প্রয়োজন নাই, লো আর্থ অরবিট বলেন। এইটা এই জায়গার এই স্যাটেলাইটগুলোকে, অন্য স্যাটেলাইটগুলোকে থ্রেটেন করতেছে ওই জিনিসটায়, ডেট মানে আগের যে শার্পেনাল, এগুলোর কথাই বলতেছে। এবার আসেন আমরা ওই দেখেন হুট করে একটা হাইফেন আসছে, এরকম যদি হাইফেন চলে আসে হুট করে, তাহলে ধরে নিতে হবে এটা কি, এটা ওই আগের ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতেছে, একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড বা পুরো একটা সেন্টেন্সেরই তথ্য দিতেছে এই হাইফেনে, তাইলে লো আর্থ অরবিট সম্পর্কে এখন একটা ইনফরমেশন দেবে, এটা পরেই বুঝতে পারবেন যে কি বলতেছে দ্য জুন স্ট্রেচিং আপ টু 2000 কিলোমিটার্স ইন অ্যালটিটিউড। এখন বিষয়টা হচ্ছে যে একটা জুন অঞ্চলের কথা বলতেছে, এখানে কিন্তু জুন আমরা এই জায়গায় পড়ছি। সো এই যে লো আর্থ অরবিটটা কি ওইখানে বলছে, এটা জুন কতটুকু বিস্তৃত, স্ট্রেচিং আপ এটা বিস্তৃত, আপ টু 2000 কিলোমিটার পর্যন্ত পৃথিবী থেকে উচ্চতায়, ওই যে গড় উচ্চতা, এই যে পৃথিবী থেকে যে উচ্চতা অ্যালটিটিউডে আর কি, অ্যালটিটিউডে ওই যে এই অঞ্চলটা বিস্তৃত কতটুকু, 2000 কিলোমিটার পর্যন্ত, আপ টু পর্যন্ত, তাহলে 2000 কিলোমিটার, ফার্স্ট আপ টু 30% ডিসকাউন্ট, এরকম আপ টু 2000 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। কোনটা বিস্তৃত, ওই যে লো আর্থ অরবিটটা। এটা রাইটার মনে করছেন যে একটা লো আর্থ অরবিটটা অনেকে প্রশ্ন আনতে পারে, তো রাইটারের মনে যদি কোনো প্রশ্ন আসে বা রিডারের মনে যদি কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নটার উত্তর আসলে রাইটার আগে থেকে দিয়ে রাখেন, এরকম ইনফরমেশন হাইফেন দিয়ে যুক্ত করে দেন। সো এইটাই করছেন, আপনি চাইলে এগুলো স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন এগুলো হচ্ছে ম্যাচিং টাইপ কোয়েশন আপনি সলভ করতেছেন, সেক্ষেত্রে এই সমস্ত কথাবার্তা আপনি স্কিপ করে যেতে পারেন। এই যে লাস্ট ইয়ার ফিউ ইয়ারতে সমস্ত কথাবার্তা অনেক সময় স্কিপ করলেও সমস্যা হয় না। এই যে কল কসমস এটাকে কী বলে ডাকা হয় এটা আমার না জানলেও চলতো হয়তো বা অনেক ক্ষেত্রে আর কি। সো এগুলো স্পেশাল কেস, যাই হোক। তারপরে অলটুগেদারের পরে কি বলছে যে সব মিলিয়ে দেখি এই জায়গাটা হচ্ছে এইটুকু, দেয়ার আর রাফলি 20 চেয়ার্স, মানে এখানে আনুমানিক 220টা চেয়ার আছে। তো এইভাবে বলছে দেয়ার আর রাফলি 20,000 হিউম্যান মেড অবজেক্ট, এই চেয়ারের জায়গায় অবজেক্ট ধরছেন, হ্যাঁ, দেয়ার আর 20 চেয়ার্স, এখানে দেয়ার আর 20 অবজেক্টস, এরকম 20,000 অবজেক্টস। তাইলে এখানে রয়েছে কত, আনুমানিক
20,000 অবজেক্টস। এই 20,000 অবজেক্টটা কেমন, এটা হচ্ছে সামনে, কারণ অবজেক্টটা আমি জানি নাউন, অবজেক্টটা যদি হয় নাউন তাহলে সামনে যেটা আছে এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। সামনে যেটা আছে নাউনের সামনে যা থাকে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবেই বসে, তাই তো? অ্যাডজেক্টিভ সাধারণত এই যে ভার্ব ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে হয়তো বা এটা অ্যাডজেক্টিভই বেশিরভাগ সময় এই জায়গায় বসে, কারণ নাউনকে মডিফাই করার জন্য 99% টাইম অ্যাডজেক্টিভ বসে সামনে, ঠিক আছে? আর যদি একা বসতো তাহলে তো আর কোনো অ্যাডজেক্টিভ ছিলই না। যেহেতু একটা ওয়ার্ড আসছে, এটা দেখেন প্যাসিভ, এই যে এখানে মেক থেকে মেড, হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল অনেক সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তো এটা বলছে হিউম্যান মেড মানে মানব সৃষ্ট অবজেক্ট, ঠিক আছে? তাহলে ওই যে এখানে 20,000-এরও বেশি মানবসৃষ্ট, 20,000-এর মতো আনুমানিক মানবসৃষ্ট অবজেক্ট রয়েছে কোথায়? অরবিটে, ইন অরবিট। আমরা বলতে পারতাম দেয়ার আর মেনি চেয়ার্স ইন দ্য রুম, দেয়ার আর 20 চেয়ার্স ইন দ্য রুম, তো ইন দ্য রুম না বলে ইন অরবিট বলছে। কত বুঝতে পারছেন? এই স্টাইলে সেন্টেন্স একটা শিখবেন, ওইটাকে অ্যাপ্লাই করবেন অন্য জায়গায়। এবার দেখেন ফ্রম যেখানে থাকবে এখানে টু থাকার সম্ভাবনা 99%, এখানে খেলাটা হচ্ছে আরেক জায়গা। এই ফ্রম এবং টুর কাজ হচ্ছে বিস্তৃতি বোঝানো। কি বলছি? বিস্তৃতি বোঝানো। এভাবে কোথাও কোনো এক্সপ্লেন পাবেন না ইনশাল্লাহ, আমার মনে হয় আর কি। যদি কেউ করে থাকেন এর আগে এরকম এক্সপ্লেন কোনো একটা বেসিসকে, তাহলে আমি ওনাকে রেসপেক্ট করি, ওনাদেরকে সাধুবাদ জানাই। দেখেন ফ্রম থাকলে এবং টু থাকলে কি বিস্তৃতি বোঝায়। তাহলে ফ্রম টু, যেমন আমি বললাম ফ্রম বন্দরবাজার টু সিলেট, ফ্রম ঢাকা টু পাকিস্তান, ঢাকা টু সিলেট, সো উই ঢাকা থেকে সিলেট পর্যন্ত, এরকম একটা বিস্তৃতি বুঝাইতেছি, জায়গার বিস্তৃতি। ধরেন আমি বললাম ফ্রম 2010 টু 2020, তাই এই 10 বছরের বিস্তৃতি, 2010 থেকে 2020 সাল পর্যন্ত, এই মাঝখানের সময়টাকে বা বিস্তৃতিটাকে, এটার বিশাল ইয়াটাকে বুঝাইতেছি, বিস্তৃতিটাকে আমি বুঝাইতেছি, সময়ের বিস্তৃতিটা বুঝাইতেছি না। সো ঠিক এভাবে অনেকে বলে না ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত, মানে একটা সময়ের বিস্তৃতি বোঝায়। সো এই যে বিষয়টা এখানে বলছে, ওই যে অরবিটে অনেক অবজেক্ট, 20,000 বেশি অবজেক্ট আছে। সো এই জিনিসটা কি থেকে কি পর্যন্ত, ফ্রম এইটা থেকে ফ্রম এইটা পর্যন্ত শেষ, মানে এটার মধ্যে ইনক্লুড আর কি। বিস্তৃতিটা হচ্ছে ওয়ার্কিং স্যাটেলাইট শো থেকে নিয়ে একেবারে স্মল রকেট পিস পর্যন্ত, ওই 20,000-এর মধ্যে আছে কত কিছু আছে, ওয়ার্কিং স্যাটেলাইট আছে, রকেটের টুকরা আছে, ওই 20,000-এর কথা বলছে। যেটা কথা বুঝতে পারছেন? হট করে কমা দিয়ে সাধারণত এক্সপ্লেন করে কি বলছিলাম, ফলাফল প্রকাশ করে, এই যে একটু আগে ভার্বের সাথে আইএনজি দিয়ে ফলাফল প্রকাশ করছিল, এই যে ক্রিয়েটিং, এই যে এই জায়গায় ক্রিয়েটিং, সো এখানে ফলাফল প্রকাশ করছিল। একটু আগে আমরা দেখলাম হাইফেন দিয়ে আগের ওয়ার্ডটাকে এক্সপ্লেন করছিল, হাইফেন দিয়ে, এরকম হাইফেন না দিয়ে কমা দিয়েও করতে পারতো, ঠিক তেমনি কমা দিয়ে এইখানেও এই কাজটা করতেছে। এই যে লোয়ার তো অরবিটের যে সামনের যে 20,000-এর কথাবার্তা বলছে, ওই 20,000-টার ভিতরে কী কী আছে এটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এখানে আছে স্যাটেলাইট, এখানে আছে রকেট পিস, বুঝতে পারছেন? যদি এই যে স্যাটেলাইট মানে নাউন, তার আগে সামনে যেটা আছে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিচ্ছে, এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে ভার্বের সাথে আইএনজি যেটা। সো এটা বলতেছে যে কাজের স্যাটেলাইট। আবার এখানে বলতেছে কিসের পিস? রকেট পিস। রকেটটা কেমন সাইজ, কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, তাহলে স্মল রকেট পিস। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এরপরে আসেন এন্ড দিয়ে আবারও যুক্ত করছে আরও কিছু, এর দিয়ে আরও কিছু যুক্ত করছে, তার মানে আমরা এই অংশটা আমরা কী করবো, বার্বটাকে আগে গ্রুপ বার্বটারে নেই। এখানে বলছে যে স্যাটেলাইট অপারেটরস যারা রয়েছেন, মানে যারা অপারেট করেন না, ওই স্যাটেলাইটের যারা পরিচালনা করেন, এই পরিচালকরা ক্যান নট স্টিয়ার এওয়ে ফ্রম, তারা স্টিয়ার এওয়ে করতে পারে না, মানে এড়িয়ে চলতে পারে না। এড়িয়ে চলতে পারে না কোন জায়গাটা? ফ্রম থেকে বলছে। এখানে ফ্রমের পরে কিন্তু টু আসবে না, আসার চান্স নেই, কারণ কোনো কিছু থেকে বাচ্চা থাকার কথা বলতেছে, এড়িয়ে থাকার কথা। কোথা থেকে? ফ্রমকে প্রশ্ন করেন, থেকে কী থেকে? ওই এভরি পটেনশিয়াল ক্রাশ থেকে। তাহলে তারা বেঁচে থাকতে পারে না, অপারেটরস যারা আছে এরা বেঁচে থাকতে পারে না, মানে বেঁচে থাকতে না, এড়িয়ে চলা, এই যে স্টিয়ার ওয়ে ফ্রম, মানে এড়িয়ে চলতে পারে না এগুলো থেকে, এড়িয়ে বাঁচতে পারে না, যাই বলো সমস্যা নাই। সো এগুলো থেকে এড়িয়ে চলতে পারে না, মোটামুটি অর্থটা কিন্তু একবারে বুঝার মতো। সো এরা এড়িয়ে চলতে পারে না ফ্রম কি থেকে? এভরি পটেনশিয়াল ক্র্যাশ থেকে, প্রত্যেকটা সম্ভাব্য ক্র্যাশকে তারা এড়িয়ে চলতে পারে না। এই যে ক্র্যাশ মানে হচ্ছে সংঘর্ষ, কি সংঘর্ষ এড়িয়ে চলতে পারে না। স্যাটেলাইট অপারেটর যারা স্যাটেলাইটে ওই উপরে গিয়ে কাজ করতেছে, ঠিক আছে, এরা কিন্তু ওইটা এড়িয়ে চলতে পারে না। কেন চলতে পারে না, এড়িয়ে চলতে পারে না? বিকজ দিয়ে কারণটা বলছে, কারণ প্রত্যেকটা মুভ ইচ মুভ কনজিউম করে, ব্যয় হয় টাইম অ্যান্ড ফিউয়েল। কী ব্যয় হয়? প্রত্যেকটা মুভে ব্যয় হয় টাইম এবং ফিউয়েল ব্যয় হয়। দ্যাট কুড
আদারওয়াইজ বি ইউজড ফর স্ক্রাফটার্স মেন জব, যেটা ব্যবহার করা যেতে পারতো, এই যে টাইম এবং সময়টা লস হয় এটা মেন কাজের জন্য ব্যবহার করা যেতে পারতো, ক্রাফটার্স মেন জবের জন্য ব্যবহার করা যেতে পারতো। কিন্তু এখন এই জন্য তারা এই ক্রাশ থেকে বাঁচানোর জন্য বারবার মুভ নেয় না, কারণ চাইলেই যে মুভ করানি যাইব, ঘুরানি যাইব, নাড়ানি যাইব, সরানি যাইব, এটা করা যাইব, এটা করা যায় না। প্রত্যেকটা মুভের জন্য একটা সময়ের দরকার, ফিউয়েলের দরকার, জ্বালানির দরকার, কি ফিউয়েল মানে জ্বালানি। এই জ্বালানি আর সময়টা দুইটাই বাঁচানো যেত মেইন কাজের লাগে, যেটা লাগে তারা গেছে এই জন্য, তাই তো। সো ওয়েট, যাই হোক, আজান ছিল, আজানের বিরতির পরে আসলাম। ওকে, সো আমি আমি এইটুকু পর্যন্ত মনে হয় কথা বলে ফেলছিলাম। সো যাই বলছি, এখন কথাটা হচ্ছে আবারও আমরা যদি একটু রিভিশন দিই, যে গত বছরে এই এরা পাঠাইছিল এতরও বেশি স্যাটেলাইট। দেখেন অর্থগুলো কীভাবে দিচ্ছি, অরবিটে এটা 4 গুণের বেশি বছরে প্রিভিয়াস ডিকেট থেকে। এটা বাড়তে পারে যদি এরা ফলো করে এই প্ল্যানটা হাজার হাজার আরও পাঠানোর ব্যবস্থা করে আর কি স্পেসে পরবর্তী বছরগুলোতে। ওয়েট, এগুলো ডাইজেস্টারের দিকে নিয়ে যেতে পারে। এই যে ওই যে এগুলো যদি পাঠায় তাহলে আরও ডাইজেস্টারের দিকে যেতে পারে। আচ্ছা, ওটা ডাইজেস্টারের দিকে নিয়ে যায়, ওই যে ওই সব ট্রাফিক ডাইজেস্টারের দিকে নিয়ে যায়। আচ্ছা ওকে, ট্রাফিক, এই ট্রাফিক কথাটা অনেকে মনে করেন যে কি, ট্রাফিক দেখলে সবাই ভাবে যে ট্রাফিক জ্যাম। হ্যাঁ, ট্রাফিক দেখে সবাই বলে ট্রাফিক জ্যাম। এটা ট্রাফিকের পরে তো জাম কথাটা এখানে নাই। জাম আসলে কখন হয়, যখন ট্রাফিকগুলো আটকে যায়। এখন বুঝতে হবে ট্রাফিক কি। ওই যে মনে করেন আপনাদের শহরের রাস্তাঘাটের কথাই চিন্তা করতে পারেন। রাস্তার মধ্যে যখন জাম লাগে ওখানে কী কী থাকে, গাড়ি থাকে, মানুষ থাকে, গরু ছাগল যা কিছু থাকুক না কেন, এখানে যারা যারা থাকে, এই যে যে জিনিসটার কারণে জামটা লাগে ওইগুলারে বলা হয় ট্রাফিক। তাহলে এখানে ওই ওই যেই জায়গাটা জাম লাগে, গাড়ি জাম লাগে না নি, তাহলে এই গাড়ি মানুষ যত কিছু আছে সব কিছু মিলাই সবগুলোকেই ট্রাফিক বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে যে ট্রাফিকের বিষয়টা বলতেছে ওই ট্রাফিকটা হচ্ছে স্যাটেলাইটের ট্রাফিক। স্যাটেলাইট অনেকগুলা, বা ওই যে ডেব্রিস বা আবর্জনা ময়লা, এই রকেটের টুকরা মুকরা যা আছে ওইগুলো হচ্ছে ওগুলো ওখানে ট্রাফিক। কথা বুঝতে পারছেন, ট্রাফিক মানে ট্রাফিক জাম না। আচ্ছা, ওইগুলোর কারণে ডাইজেস্টার হয়, এটা বুঝাইছে। সো এরপরে 10 বছর আগে এই কোম্পানির স্যাটেলাইট সংঘর্ষ করছে এই কোম্পানির স্যাটেলাইটের সাথে। ওই কোম্পানির স্যাটেলাইটের নাম হচ্ছে এটা, দেখেন ওইভাবে অর্থটা দেবেন, ভেঙে ভেঙে আলাদা করে। এরপরে ফলে তৈরি হয়েছে হাজার হাজার শার্পেনার। দেখেন অর্থটা কিন্তু অটোমেটিক দিতে পারতেছেন, জাস্ট শুধু ইয়ারটা ছাড়া, যা এখন হুমকি করতেছে আদার স্যাটেলাইটকে। ওই লো আর্থ অরবিটের, এই লো আর্থ অরবিট 20,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপরে 20,000 হিউম্যান মেড অবজেক্ট আছে অরবিটে, যেটা হচ্ছে এই জিনিস, এই জিনিসের ইনক্লুড এটার মধ্যে, মানে বিস্তৃতি হচ্ছে ওয়ার্কিং স্যাটেলাইট থেকে নিয়ে রকেট পিস পর্যন্ত, এটা 20,000-এর মতো। দেখেন ওভারঅল কথাবার্তাগুলো বলতেছি। যখন আপনি এরপরে দ্য স্যাটেলাইট অপারেটরস ক্যান স্টিয়ার অ্যাওয়ে ফ্রম, এরা বাঁচতে পারে না প্রত্যেকটা ক্রাশের জন্য, ক্রাশ থেকে তারা চাইলেই বাঁচতে পারে না, কারণ বা মানে অ্যাভয়েড করে যেতে পারে না, কারণ প্রত্যেকটা মুভ নিতে গেলেই টাইম এবং ফুয়েল ক্ষয় হয়, যা আসল কাজের লাগিয়ে ব্যবহার করা যাইতো। সো ওভারঅল কীভাবে আমরা প্যাসেজের মিনিংটা দিলাম দেখতে পাচ্ছেন। প্রথমে ভেঙে ভেঙে পড়েন, পরে নিজের মতো করে চিন্তা করেন, এরকম 2, 4টা 10টা যদি আপনি ট্রাই করেন দেখবেন ইনশাল্লাহ আপনার ইমপ্রুভ হচ্ছে, এবং আপনি পরে বুঝতেছেন। আর আপনি যখন পরে বুঝবেন তখন দেখবেন কি আপনাকে কেউ প্রশ্ন করে আটকাতে পারবে না। আমরা এখানে পড়লাম একটা পটেনশিয়াল ক্রাশ, একটা কোম্পানির স্যাটেলাইট, একটা কোম্পানির স্যাটেলাইট, আরেকটা কোম্পানির, রাশিয়ার একটা কোম্পানি এটার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। আর এগুলোর কারণে ডাইজেস্টারের বিপর্যয়ের বিষয়াদি এখানে চলে আসছিল, মনে আছে কথাটা? যদি এইটা থেকে আমার কোনো প্রশ্ন করতো, যে বলতো ভাই এখানে একটু বলেন তো কোনটা কথা বলছে, আমি বলতাম এটা। ডিসক্রিপশন অফ মেজর কলিশন দ্যাট অকার্ড ইন স্পেস, এটা বর্ণনা দিছে, একটা বিশাল মেজর কলিশনের বর্ণনা এই জায়গায়, বুঝতে পারছেন? সো এটা যাই হোক, আমার কথা হচ্ছে আমি চলবে না, এমনিতেই বললাম আর কি এটা। সো আসল কথাটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমরা কি পড়তেছি। ওগুলার কারকের পড়ে আর কি নাই, এই যে ওয়েট 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 এদের কথা নাই। সো যাই হোক, আমরা এখান থেকে বুঝলাম যে একটা প্যাসেজ পড়ে বুঝতে গেলে ফ্রেজকে আলাদা করতে হয়, এবং ধরেন এই যে এইটুকু অতিরিক্ত অংশটা বুঝতে হয় কোনটুকু, কোন অংশটা অতিরিক্ত বর্ণনা, কোন অংশটা অতিরিক্ত বর্ণনা
এগুলো বুঝতে হয়, এটা অতিরিক্ত, এইটা এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে? এগুলো বুঝতে হয়, এক্সট্রা ইনফরমেশন। সো দ্যাটের পরের কথাগুলোকে প্রায়োরিটি দিতে হয়, দ্যাটের পরের কথাগুলোকে প্রায়োরিটি দিতে হয়, দ্যাটের পরের অংশটাকে প্রায়োরিটি দিতে হয়, হাইফেন দিয়ে এক্সট্রা ইনফরমেশন দিয়ে যুক্ত করতে হয়। বা আপনিও করেন, আপনার রাইটিংয়ে দেখবেন আপনার ইয়ে বাড়তেছে, স্কোর বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে তখন। সো এরপরে আরেকটা জিনিস মাথায় রাখবেন, টেন্সটাকে ভালো করে বুঝতে হবে। এটা যে কন্টিনিউয়াস টেন্স, এটা মাথায় রাখতে হবে। এটা যে কন্টিনিউয়াস টেন্স, এটা বুঝতে হবে। এটা যে পাস্ট টেন্স, এটা দেখেই বুঝতে হবে। হ্যাঁ, এই যে এইটা, এটা যে প্যাসিভ ভয়েস, এটা দেখে বুঝতে হবে। বি ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এই যে কুডের পরে কুড বি, আদারওয়াইজ এটা এক্সট্রা ওয়ার্ড। এখানে ভার্ব হচ্ছে কুড বি ইউজড, কুড বি ইউজড হচ্ছে ভার্ব। তো এখানে দেখেই বুঝতে হবে এটা যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে ওই সামনের অংশটাকে কি স্টাইলে ব্যবহার করতে হয়, ওই দ্যাট মানে যেটাকে, এটা কয়েকারকে যুক্ত করতে হয় সাবজেক্টের সাথে। আমি আমার যে প্যাসিভের যে ক্লাসটা আছে ওইটার মধ্যে একেবারে পাই টু পাই বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে একটা প্যাসিভের অর্থ দিতে হয়। দেখবেন অনেক মজা পাবেন। হ্যাঁ, ওগুলো পড়লে পরে আপনার ইমপ্রুভ হবে। আবারও বলছি, ভার্ব কোথায় আছে খুঁজে বের করবেন, সাবজেক্ট কোথায় আছে খুঁজে বের করবেন, এরপরে আমরা অবজেক্টটাও যদি পান ভালো, এরপরে ফ্রেজ দেখবেন, তাহলে অর্থ দিতে পারবেন। এবার আসি আমরা শুধু একটু গ্রামার নিয়ে কথাবার্তা বলি। ধরেন আমি এই সেন্টেন্সটা দেখি আপনাকে বললাম এটা কোন টেন্সে আছে, আপনাকে এই অংশের দিকে তাকাইয়া বলতে হবে জিনিসটা কি, না নাকি? এই যে এইটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার দেখে বুঝতে হবে। হ্যাঁ, ইনক্রিজেস দেখে বুঝছি, ওকে ফাইন। এবার আসেন তো আরেকটা সেন্টেন্স দেখাই, যে কোনো সেন্টেন্স দেখে। এই যে দেখেন হাইফেন দিয়ে বারবার সাথে এনজি, একটা এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, এগুলো নিয়ে আবার আরেকদিন কথা বলবো না, সমস্যা নাই। আমি ধরেন এই যে এটা গোস ব্যাক দেখেই বুঝতে পারবেন। সো ভাট দেখেন ভাট আনছে না, বাট এই ভাট থাকার কারণে সামনে যে কমা আছে এটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? কারণ এখানে এক্সট্রা সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, সাবজেক্ট এবং ভার্ব আছে। এই যে ভার্ব ইজ রাইজিং ভার্ব, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার অফ অবজেক্টস, এটা হচ্ছে সাবজেক্ট। মূল নাম্বার অফ অবজেক্টস হচ্ছে আমার সাবজেক্ট ওয়ার্ডস। তো সাবজেক্টের পরে এইটুকু সাবজেক্ট, তো সাবজেক্টের পরে এই হচ্ছে আমার কি, ভার্ব। তাইলে আপনি অর্থ দিতে পারেন, এখানে সাবজেক্ট ভার্ব আসছে। এরপরে দেখেন মজার একটা বিষয়, আগেও বলছিলাম, ডেটের পরে যদি কোনো কিছু আসে তাহলে আগের কথা যাই হোক না কেন পরের কথাটাকে বেশি প্রায়োরিটি দিতে হয়। এটা নিয়ে আর আলাদা একটা ক্লাস দেবো। যেমন ধরেন আমি বললাম যে আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে, মানে লাস্টে যে আছে মানে ডেট আছে, আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে, এখানে সাবজেক্টও আছে ভার্বও আছে, কিন্তু আসলে কি প্রকৃতপক্ষে সব কথা আমার ক্লিয়ার হয়ে গেছে না, আমি পরবর্তী সেন্টেন্সে হয়তো বা ক্লিয়ার করব। আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে আমি আপনাদের বাসায় আর যাব না। এই কথাটা হচ্ছে আমার কাছে, আপনার কাছে বা আমার কাছে গুরুত্বপূর্ণ। যে এর পরে যেটুকু বলছি ঠিক তেমনি ডেটের আগে যাই থাকুক না কেন সেটাকে প্রায়োরিটি বুঝতে হবে কি লিখতে চাইছে, বাট পরের অংশটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। ডেটের পরে সাধারণত আসল কথাবার্তা থাকে, কথা বুঝতে পারছেন? এরপরে এই যে সো দ্যাট। আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। ধরেন এরকম একটা ব্যক্তির কথা আসলো, এই যে অমুক ব্যক্তি এরকম কিছু কথাবার্তা বলছে, ইফ উই গো লাইক দিস উই উইল রিচ এ পয়েন্ট অন এর নো রিটার্ন, পয়েন্ট অফ নো রিটার্ন। সো আমরা এইভাবে যদি চলতে থাকে, ইফ উই গো অন লাইক দিস, এভাবে যদি চলতে থাকে বা এভাবে যদি যাই আমরা, নাইনি তাইলে, তাহলে ওই যে কমার অর্থ তাহলে, যদি পরে তাহলে দিতে পারবেন অর্থ, সমস্যা নাই। ইফ থাকলে এখানে অর্থ তবে দিতে পারবেন, তবে উই উইল রিচ এ পয়েন্ট, আমরা এমন পয়েন্টে পৌঁছে যাব অফ নো রিটার্ন, যেখান থেকে ফিরা যায় না আর কি। সো এই যে এই কথাটা বলছে ইনভার্টেড কমার ভিতরে কোনো একজন ব্যক্তি ইনভার্টেড কমার ভিতরে বলছে, তাই তো? এই যে এই কমা থেকে এই কমা পর্যন্ত, এই ব্যক্তির নাম হচ্ছে এটা। হ্যাঁ, অর্থ এটাকে ক্যারোলিন ফ্রু পরে ফেলেন, এটা ফ্রুয়ে ফ্রাহ মুখে দিয়ে যা আসে তাই বলেন, সিএফ পড়েন, কোনো সমস্যা নেই, এটাকে বড় করে পড়বেন না, এটাকে একেবারে শুদ্ধ করে পড়ার কোনো প্রয়োজন নেই, নাউনকে শুদ্ধ করে পড়ার কোনো প্রয়োজন নেই, মুখে দিয়ে যা আসে তা বলেন, কারণ বিদেশি নাম সবগুলো আমরা মাথায় রাখতে পারবো না, এবং অর্থ এটার একেবারে বিশ্লেষণ করে আমার 30 সেকেন্ড ব্যয় করার কোনো প্রয়োজন নেই, 1 সেকেন্ডে মুখে যা আসে তা বলেন। এটাকে সিআরএফ আসছে মুখে দিয়ে, ওইটাই বলেন সিএফ। এই সিএফএ বলছে, এই ব্যক্তি বলছে, এই ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিতেছে কমা দিয়ে।
এই থেকে উনি হচ্ছে একজন অ্যাস্ট্রোডাইনামিক্যাল রিসার্চার্স অমুক ভার্সিটির অমুক জায়গার অমুক দেশের। ঠিক আছে, এই যে বিষয়টা, এই যে একজন ব্যক্তির পরে কিছু তথ্য আসতেছে, এটা উনার সম্পর্কে এইটুকু আপনি স্কিপ করে যান, এইটুকু আপনি বাদ দিয়ে দেন পড়া থেকে, দেখবেন আপনার অনেক কিছু আরও সুন্দর হইতেছে। এই ব্যক্তিটার নাম শুদ্ধ করে পড়ার প্রয়োজন নাই, এই তার সম্পর্কে ইনফরমেশন পড়ার প্রয়োজন নাই। আপনার কি দরকার আছে ওই ব্যক্তি কি ভার্সিটিতে পড়ায় কি পড়ায় না, রিসার্চার কি রিসার্চার না, জানার কোনো প্রয়োজন না। আসল কথা হচ্ছে এটা, আমরা এমন একটা পয়েন্টে চলে যাব যেখান থেকে আর ফিরে আসা যায় না। সো এরকম একজন ব্যক্তি বলছে, ধরেন এটা ম্যাচিং সেন্টেন্স, এই যে এই ব্যক্তি বলছে না, সো এই ব্যক্তি বলছে, কোথায় বলছে দেখুন তো, যেখান থেকে ফিরে আসা যায় না, নেগেটিভ কথা, এই যে নেগেটিভ কথা, নেগেটিভ কথা এটা। আর একটা কোনটা নেগেটিভ কথা দেখেন তো, নেগেটিভ 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 প্রিভেন্ট 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 নেগেটিভ নেগেটিভ অর্ডার নাই, হ্যাঁ নেগেটিভ নাই, প্রিভেন্ট নেগেটিভ নাই, ওয়াও নাই তো, তাহলে এটি উত্তর হওয়ার কথা, তাহলে তো এটি উত্তর হওয়ার কথা। দেখি তো এটা কী লিখছে, আমি পড়ি নাই কিন্তু পড়বো এখন। দেয়ার ইজ এ রিস্ক উই উইল নট বি এবল টু আন্ডো করতে পারবো না, মানে ফিরে আসা যাবে না, আন্ডো করা যায় না। তাইলে এমন একটা রিস্ক, দেয়ার ইজ এ রিস্ক, এখানে রিস্ক আছে, উইল নট বি এবল টু, আমরা এখান থেকে আন্ডো করতে সক্ষম হব না। আন্ডো করতে, ধরেন আপনি একটা ডিলেট করছেন, আবার আন্ডো যদি করে ফেলেন আবার ফেরত আসবে, কিন্তু আপনি এখানে আন্ডো করতে পারবেন না, তার মানে ফেরত আসবে না, তার মানে রিটার্ন করা যাবে না। ওই যে ড্যামেজটা হয়েছে ওকার্স ইন স্পেসে, হুট করে একটা লাইন পড়ছি, এই জন্য আমি বলছি আর কি, এই আর সমাধানটা দিয়েছি এমনিতেই। ধরেন এইগুলা মজা আছে, এগুলা তো একেবারে সহজও। ধরেন এই যে এক ব্যক্তি কি বলছে, কোথায় আছে একজনের নাম, এখন পাইতেছি না নাম, এই যে ইফ উই নিউ প্রিসাইজলি ওয়্যার এভরিথিং ওয়াজ, ইনভার্টেড কমার ভিতরে যা আছে আমি তা পড়তেছি আর কি, একটু কালো লাল করে দিই। ইফ ইউ নিউ, যদি তুমি জানতে সূক্ষ্মভাবে সব কিছু কোথায় আছে, ওয়্যার এভরিথিং ওয়াজ, সব কিছু কোথায় ছিল, তাহলে এই যে ইফ থাকলে তাহলে অর্থ দিবেন, তাহলে বা তবে ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ এ প্রবলেম, তাহলে তুমি কোনো প্রবলেমে পড়তে না, তাহলে তুমি কোনো প্রবলেমে পড়তে না। তাহলে তুমি যদি জানতে পারতে সব কিছু কোথায় আছে, তাহলে তুমি কোনো প্রবলেমে পড়তে না। এই কথাটা কে বলছে, এই ব্যক্তিটার নামটা একটু দেখি তো, এই যে মরলে সর্জে, মরলে সর্জে পড়ছি, মুখ দিয়ে যা আসছে তাই পড়ছি, আসলে মরলে সর্জে না, এটার নাম হচ্ছে মার্লন সর্জ নাকি, এইরকম। সো আমার মনে স্বর্গটার, মার্লেন স্বর্গটারে পরে একটু দেখি, সর্জ বোর্স মুখে দিয়ে আসবে না। সো এই ব্যক্তির নাম হচ্ছে এই জায়গায়, এটা আমার প্রয়োজন নাই, এটা আমার উত্তর হবে আগেরটার উত্তর, এই যে 40 নম্বরের উত্তর হচ্ছে মার্লেন সর্জের উত্তর হবে কোনটা, দেখি আমরা কোথায় বলছে কিনা, এখানে আছে কিনা। উনি বলছে নন দ্য এক্স্যাক্ট লোকেশন। আমরা এখানে কি পড়ছিলাম রে, আমরা এখানে কি পড়ছিলাম, এখানে বলছিলাম যদি তুমি সব কিছু জানতে কোথায় আছে, তাহলে লোকেশনের কথা বলতেছে, ওয়ার লোকেশনের কথা বলছে, কোথায় সব কিছু ছিল এটা যদি জানতে পারতে হয়, তাহলে তার অলমোস্ট কোনো সমস্যাই দেখা দিল না, কোনো সমস্যা হইল না। তাইলে এই সমস্যা যদি হয় না, এরকম সমস্যার কথা, আর সমস্যার কথা আর একটা কিতা, সমস্যা আর একটা কিতা পড়ছিলাম, ওই যে লোকেশনের কথা, ওয়ার লোকেশন। তো ওই যে জানতে, যদি তুমি জানতে, নোয়িং বলছে, নিউকে নোয়িং বলছে না, এই যে নোয়িং দ্য এক্স্যাক্ট লোকেশন ওয়ার এভরিথিং ওয়াজ, যে কথাটা আমরা পড়ছি অফ দ্য স্পেস জাঙ্কের, উড হেল্প প্রিভেন্ট পসিবল ডেঞ্জার। তাহলে প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, আর পসিবল ডেঞ্জার মানে সম্ভাব্য বিপদ। তাহলে সম্ভাব্য বিপদ প্রতিরোধ করা যাইতে পারতো যদি লোকেশন জানতে হয়। তাহলে এই কথাটা কি এটা দ্বারা বুঝাইছে না, এই যে বলছে না ওয়ার এভরিথিং ওয়াজ, যদি তুমি জানতে, মানে ইফ ইউ নিউ, যদি তুমি জানতে আর কি, তাইলে কি তাইল না, তুমি আর সমস্যার মাঝে পড়লা না, নেভার হ্যাভ এ প্রবলেম, কোনো সমস্যা হইল না, কোনো সমস্যায় পড়তে না, তখন তুমি পড়ার কোনো সম্ভাবনা থাকল না, তার মানে প্রতিরোধ করতে পারলা এনে আগে থেকেই, মানে পসিবল ডেঞ্জার, যে সমস্যায় পড়লা এনে না, ডেঞ্জার মানেই তো প্রবলেম, বুঝছেন। এইভাবে অর্থগুলোকে দিতে হয়। হ্যাঁ, কত মজার জিনিস, এগুলো নিয়ে কথা বলবো, আবারও এগুলো নিয়ে আমার ক্লাস থাকবে, সমস্যা নেই, এটা প্যাসেজ 3 হোক না দুনিয়ার যে কোনো কিছু হোক, এগুলো নিয়ে আমি ক্লাস দেব, আপনারা জাস্ট দেখবেন আর ফিল করবেন। হ্যাঁ,
খুব ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ। সো আপাতত আজকে আর আমি এগুলো নিয়ে সলভ নিয়ে আর কথা বলবো না, এমনিতেই সামনে যা পড়ছে তা বলছি। ধরেন ইস, না বলেও পারি না রে, গেপ ফিল আজকে আছে, এই যে আছে কত সুন্দর। আচ্ছা দিব না, আরেকদিন ক্লাস দেবো না, ওয়েট করেন সবাই, ভালো থাকেন। এগুলো নিয়ে ক্লাস হবে, পূর্ণ একটা ক্লাস দেব। আর সময় নিয়ে পড়বেন, পড়ে পড়ে শিখেন, আন্ডারস্ট্যান্ডিংস টা বাড়ান, কম্প্রিহেনশন স্কিল নিয়ে কাজ করেন। আপনার যখন পড়ে বুঝবেন তখন যে কোনো কিছু আনসার করতে পারবেন। সবাই দোয়া করবেন যাতে এরকম ভিডিও আরও মেক করতে পারি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।